সবার মধ্যে এনার্জি আছে? আমাদের 4টে লেসন রিডিং কমপ্লিট, তাই তো? এবার আমরা গ্রামার করব। 4টে লেসনের যে গ্রামার গুলো তোমাদের ফার্স্ট ইউনিটের জন্য খুব ইম্পর্টেন্ট, সেই গ্রামার গুলো যাতে মুখস্থ না করে আমরা কিভাবে উত্তরগুলো হয় বা হবে দারুণ ভাবে বুঝিয়ে দেবো। আর গ্রামার তো আমাদের আলাদা ক্লাস চলছে, সেখানে আলাদা করে আমরা ন্যারেশন ভয়েস সব শিখছি, ওগুলো তো আমাদের চলবেই সারা বছর। কিন্তু পরীক্ষার সময় যেখান থেকে গ্রামার আসতে পারে সেই গ্রামারগুলো আমরা শর্টকাটে সুন্দরভাবে বুঝে নেব। তো সেই জন্য আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, কারণ আজকের ক্লাসটা করলে তোমাদের ফার্স্ট ইউনিটে যে গ্রামারগুলো আসবে তোমরা পারবে। এক্স্যাক্ট এগুলো না আসলেও এইরকম টাইপের আসলেই পারবে। তো সেই রকম ভাবে আমি বুঝিয়ে পুরো ক্লাসটা করব। আচ্ছা, লেসন 1-এ কি আছে? টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। আচ্ছা দেখো কি আছে, চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন। আমরা ন্যারেশন শিখছি তো গ্রামার ক্লাসে, তাহলে এখানে আমাকে সেই সূত্র শব্দ বলতে হবে না। এখানে আমরা এইটা করার জন্য কোন জায়গাটার দিকে ফলো করব সেইটাকে আমাকে দেখতে হবে। আচ্ছা, বুলবুলি সেইড টু হিজ ফ্রেন্ডস, এই ফ্রেন্ড দেখো লাস্টে আছে জিজ্ঞাসা চিহ্ন, তার মানে একটা জিনিস পরিষ্কার কি হবে? আস্কড। তাহলে জিজ্ঞাসা চিহ্ন থাকলে আমরা সেইড টু কে কেটে কি করব? আস্কড করব। তাহলে আস্কড করে দিলাম, সাবজেক্ট বুলবুলি লিখে দিলাম। আচ্ছা, হিজ ফ্রেন্ড যেমন আছে লিখে দিলাম, এইটুকু সবাই পেরে গেল, তাই তো? আচ্ছা, এবার কমা ইনভার্টেড কমা যদি থাকে তাহলে আমরা কি করব? তুলে দেব। আচ্ছা, তোলার পরে যেহেতু প্রশ্নবোধক, তাহলে এখানে দুটো জিনিস বসতে পারে, একটা হচ্ছে WH ওয়ার্ড আর একটা কি বসতে পারে? ইফ। ইফ বা ওয়েদার, আমি ওয়েদারটাকে বসাচ্ছি না, আমি ধরছি WH ওয়ার্ড অথবা ইফ। যদি WH ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে সেই WH ওয়ার্ড দিয়ে শুরু করব, যদি না হয় তাহলে আমরা ইফ দিয়ে শুরু করব। এখানে WH ওয়ার্ড আছে, উইলটা WH ওয়ার্ড নয়, এখানে ডাব্লুর সাথে কোনো আছে? এইচ আছে? নেই। তাহলে আমাদের শুরু কি দিয়ে হবে? ইফ। আচ্ছা, এবার ইফ এর পরেই চলে আসবে সাবজেক্ট। হ্যাঁ, তাহলে সাবজেক্টটা কি অনুযায়ী হবে? প্রোনাউন অনুযায়ী। এখানে প্রোনাউন কি আছে? ইউ। ইউ কোন পারসন? সেকেন্ড পারসন। আমরা কি শিখেছি? ফার্স্ট পারসন সাবজেক্টকে ফলো করবে, সেকেন্ড পারসন অবজেক্টকে, আর থার্ড পারসন এনসি মানে নো চেঞ্জ, তাই তো? ন্যারেশন চেঞ্জ। আচ্ছা, তাহলে ইউ হচ্ছে আমাদের কোন পারসন? সেকেন্ড পারসন। এবার কেউ যদি ভুলে যায় কোনটা কি পারসন, তাহলে আমাকে আবার বলতে হবে, আমি আমরা ফার্স্ট পারসন, তুমি তোমরা সেকেন্ড পারসন, সে তাহারা থার্ড পারসন। আমি আমরা মানে আই উই, তুমি তোমরা মানে ইউ, আর বাকি সব যে কোনো নাম হি সি দে এগুলো সব হচ্ছে থার্ড পারসন। আচ্ছা, ইউ হচ্ছে তাহলে সেকেন্ড পারসন, কাকে ফলো করবে? অবজেক্ট। অবজেক্ট হচ্ছে হিজ ফ্রেন্ড। হ্যাঁ, আচ্ছা তাহলে এবার আমরা হিজ ফ্রেন্ডটাকে কি করব বলো? আচ্ছা দেখো, হিজ ফ্রেন্ড তার যে বন্ধু, বুলবুলি সেইড টু হিজ ফ্রেন্ড, তাহলে বুলবুলি আস্কড হিজ ফ্রেন্ড। ঠিক আছে, তাহলে হিজ ফ্রেন্ডের পরিবর্তে এখন আমি কি লিখবো? এখানে তো তাই লিখেছি, পরিবর্তে কি লিখবো? দেখো, তার বন্ধুটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। হ্যাঁ, তাহলে ছেলে হলে হি, মেয়ে হলে সি, যে বুঝতে পারছি না যে কোনো একটা লিখতে পারি। তো আমি এখানে সি লিখেছি, যেহেতু বুলবুলি মেয়ে তাই ভাবলাম ওর বন্ধুটা মেয়েই হবে। হ্যাঁ ঠিক। আচ্ছা, টেক্সট বইটাকেও সামনে রাখবি, যদি ভুল থাকে দেখ তো টেক্সটে। এটা তো প্রশ্ন, হার ফ্রেন্ড আছে, তাহলে এটাকে বুলবুল আই আছে লাস্টে। আচ্ছা, তাহলে এটাকে আমরা হার করে নি, বল কি বলছিস? আছে, ঠিক আছে, কি হয়েছে তো? কেন? তাতে কি হয়েছে? বুলবুলি সেইড টু বলছে তার বন্ধুকে, তার বন্ধু মানে তার মেয়ে। আমি এবার এটাকে কি, এবার এখানে তো কোনো ব্র্যাকেটে লেখা নেই মেল না ফিমেল, হতেই পারে এটা কোনো ছেলেদের নাম, হতেই পারে মেয়েদের নাম। আমি আমার মতো করে নি না, এই একটা নিয়ে অত ঝামেলা করে লাভ নেই। আমি ধরছি এটা মেয়ে, তাহলে আমি মনে করছি এখানে ভুল আছে, আমি এটাকে হার করে নেবো, আর এত ঝামেলায় গিয়ে লাভ নেই। যদি বুলবুলি মেয়ে হয় তাহলে তো হিজ হবে, হার তো ছেলে। আচ্ছা, তাহলে তাহলে আমি একে যদি মেয়ে হিসেবে ধরি তাহলে তার বন্ধুটাও বান্ধবীটাও মেয়েই হবে, তাহলে সি ধরলাম। আচ্ছা, উইল, শ্যাল উইল থাকলে আমরা কি করব? উড বসাবো। এক্ষেত্রে কোনো কমপ্লেন থাকা উচিত নয়, শ্যাল উইল যাই হোক উড বসবে।
আচ্ছা, তারপরে কাম থাকলে কি হয়? গো হয়, আমাদের ফরমেশনে রয়েছে তাই না, আমি চার্টে দিয়েছি। আচ্ছা, তারপর কি আছে? টুমোরো। টুমোরোকে কি করব? দা নেক্সট ডে। পুরো গবেষণা করা হলো এটা নিয়ে। কেউ না বুঝতে পারলে বলবে। বুঝেছে সবাই? আচ্ছা, পৌলমি সেইজ আই এম ফাইন। স্যার, সেইজ দেখে একটা জিনিস মাথায় চলে আসলো। কি কি আসলো? টেন্সের কোনো পরিবর্তন হবে না। বুঝে গেল? সে অথবা সেইজ থাকলে টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে পৌলমি সেইজ যেমন আছে তেমনই থাকবে। কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসবে। আই, আই মানে ফার্স্ট পারসন, কাকে ফলো করবে? সাবজেক্টকে। পৌলমি হচ্ছে মেয়ে, তাহলে মেয়ের জন্য সাবজেক্ট হিসেবে সি বসবে। ঠিক আছে, টেন্সের পরিবর্তন হবে না। তাহলে অ্যামিজারের মধ্যে কিছু একটা বসবে, তাহলে সি এর সাথে ইজ বসে, আর ফাইন যেমন আছে তেমনই বসলো। এটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই যে টেন্স পরিবর্তন হয়ে গেছে। টেন্স কি পরিবর্তন হলো? ওখানে আই ছিল বলে এম হয়েছে, এখানে সি আছে বলে ইজ বসেছে। টেন্স পরিবর্তন মানে কি? ওয়াজ ওয়্যার চলে আসলো, শ্যাল উইল চলে আসলো, তখন সেটা টেন্স পরিবর্তন। সেটা তো হয়নি, কারণ এম ইজ আর তো একই ফ্যামিলির ছেলে মেয়েরা, তাই তো? দ্য টিচার সেইড টু দ্য স্টুডেন্টস কিপ কোয়াইট। দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম দিয়ে শুরু হবে। হ্যাঁ, তাহলে কিপ তো ভার্বের ফার্স্ট ফর্মে, তার আগে আমি টু বসিয়ে দেবো। হুম, আচ্ছা, তাহলে কিভাবে হবে? দেখো, সেইড আছে না, সেইড টু। সেইড টু থাকলে কি করব? টোল্ড। এদিকে যা আছে তাই বসাবো, এদিকে যা আছে তাই বসাবো, আর এদিকটা যেটা বললাম টু প্লাস ভি1 যা আছে তাই। সবাই বুঝেছে? মাই মাদার সেইড টু মি মে ইয়োর ড্রিম কাম ট্রু। মানে তোমার স্বপ্ন সত্যি হোক। দেখো, এটা একটা কি উইশ করাই তো বোঝাচ্ছে না, এটা মা চাইছে, তাহলে উইশ করব। যেহেতু সেইড টু ছিল, এখানে যদি সে বা সেইজ থাকতো তখন উইশ বা উইশেস হতো, তাই না? যেহেতু এখানে সেইড রয়েছে তাই এটা উইশড হয়ে গেল। মাই মাদার যেমন আছে বসালাম, মি যেমন আছে বসালাম, কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসালাম, হলো। আচ্ছা, এবার প্রোনাউন। প্রোনাউন হচ্ছে ইওর, তাহলে ইওর ড্রিম, তাই তো? তাহলে ইওর কোন পার্সন? ইউ, ইওর, এগুলো সেকেন্ড পার্সন, কাকে ফলো করবে? অবজেক্ট। এখানে অবজেক্ট কোনটা? মি। তাহলে মি এর এবার এখানে সাবজেক্টিভ ফর্ম চাইতো, কারণ এখানে তো দ্যাট এর পরে সাবজেক্ট বসবে, সাবজেক্ট বসবে না। এখানে ইওর, ইওরটা কি? ইওরটা হচ্ছে পজেসিভ, তাহলে মি এরও পজেসিভ ফর্ম চাই। তাহলে মি এর পজেসিভ ফর্ম হচ্ছে মাই। বুঝে গেল? তারপর ড্রিমস যেমন আছে তেমনই বসালাম, ঠিক আছে? মেয়ে আছে বলে মাইট হয়ে গেল, কাম কাম ট্রু ট্রু। সাবজেক্ট হচ্ছে আই, তার অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, আর তার পজিটিভ ফর্ম হচ্ছে মাই। মনে রাখতে হবে। বুঝে গেল? এখানে আমার কি আছে? এখানে ছিল পজিটিভ, এটা ইওর পজিটিভ, যেমন ইউ, ইউ হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, ইওর এটা হচ্ছে পজিটিভ ফর্ম। পজিটিভ কাকে বলে? অধিকার বোঝায়। মাই হাউস, হাউসের উপর আমার অধিকার, মাই পজিটিভ প্রোনাউন। বুঝে গেল? ইওর হাউস, ওই হাউসের প্রতি তোমার একটা অধিকার রয়েছে, ইওর পজিটিভ প্রোনাউন। আর ইউ, ইউ পজিটিভ প্রোনাউন না তো? তাহলে নাউনের আগে কিছু প্রোনাউন বসে, সেই প্রোনাউন গুলোকে বলে পজিটিভ প্রোনাউন, পজেসিভ। বুঝতে পেরেছি? তাহলে এখানে কি আছে? ইওর, ইওর সেকেন্ড পারসন, তাহলে কাকে ফলো করবে? অবজেক্টকে। অবজেক্ট হচ্ছে মি, তাহলে ইউ, ইওরটা অবজেক্টের কাছে গেল, অবজেক্টের কাছে গিয়ে বলল, কি বলল? অবজেক্টের কাছে গেল গিয়ে কি বলল? এটাকে চেঞ্জ করতে হবে। তাহলে এবার এটার কোন ফর্মটা আমি নেব? যদি সাবজেক্টে বসতো তাহলে ওকে বলতো তোমার সাবজেক্টিভ ফর্মকে বসাও। হ্যাঁ, তাহলে এখানে সাবজেক্টে তো বসছে না, কারণ পজিটিভই, পজিটিভকে চেঞ্জ করা হচ্ছে, তার মানে পজিটিভ চাই। তখন মি কে বললো তোমার পজিটিভ ফর্মটা কি? মি বললো আমার পজিটিভ ফর্ম হচ্ছে মাই, তাই এখানে মাই হলো। এভাবে কথা বলতে বলতে গ্রামার করা যায়। বুঝেছি সবাই? The student said, "Sir, please allow us to play in the field." আচ্ছা, the student said আছে না, আর এখানে প্লিজ আছে। প্লিজ মানে সেটা রিকোয়েস্ট করা হচ্ছে, তাহলে the students requested, কাকে রিকোয়েস্ট করছে? তাদের স্যারকে, তাহলে দেয়ার স্যার, দ্যাট। আচ্ছা, এবার দেখো
আস রয়েছে, তাই তো? তাহলে আস কোন পার্সন? উই, আস এগুলো সব ফার্স্ট পার্সন। তাহলে কাকে ফলো করবে? সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে স্টুডেন্টস, তাহলে স্টুডেন্টস এর সাবজেক্টিভ ফর্ম চাই এখানে, তাই তো? কারণ দ্যাট এর পরে তো সাবজেক্টিভ বসে, তাহলে এর সাবজেক্টিভ ফর্ম কি হবে? প্লুরাল যদি সাবজেক্ট হয় তাহলেই দে বসবে, বাস হয়ে গেল, দে বসিয়ে দিলাম। আচ্ছা, তারপরে মাইট বি অ্যালাউড টু প্লে ইন দ্য ফিল্ড, ঠিক এইরকম ভাবে করতে হবে। আচ্ছা, সাবজেক্ট হচ্ছে নীলা, অবজেক্ট হচ্ছে এ বুক। আমরা নাচতে নাচতে করে ভয়েস চেঞ্জ। আমাদের সাবজেক্ট চাই, অবজেক্ট চাই, আর মাঝখানে ভার্বটা কেমন দেখতে দেখে নেবো, তাই তো? তাহলে অবজেক্টকে প্রথমে নিয়ে আসলাম, এ বুক লিখে দিলাম। হ্যাজ ভিতরি থাকলে কি হয়? হ্যাজ ভিতরি যেমন আছে তেমনই থাকবে, মাঝখানে সায়নকে বসতে দিতে হবে। সায়ন হচ্ছে বি ডবল ই এন, বিন। ও বিন বাজাবে মাঝখানে বসে, ঠিক আছে? তাহলে হ্যাজ ভিতরির মাঝখানে একটা স্পেস ফাঁকা রাখতে হবে, সেখানে কে বসবে? বিন। তারপর বাই বসিয়ে সাবজেক্টটাকে লাস্টে বসিয়ে দাও, এর থেকে সোজা আর কিছু হয় না। সাবজেক্ট হচ্ছে দে, আর দ্য ক্রিকেট ম্যাচ হচ্ছে অবজেক্ট। দ্য ক্রিকেট ম্যাচ প্রথমে চলে আসলো, তাই তো? উইল হ্যাভ সিন রয়েছে, তাহলে এখানেও তাই, উইল হ্যাভ এর পর বিন বাজাতে সায়ন ঢুকে পড়বে, তাহলে উইল হ্যাভ বিন সিন। দেখো কিছু চেঞ্জটা কি হয় এই সব ক্ষেত্রে, খুব সহজ। উইল যেমন আছে তেমনই থাকলো, হ্যাভ যেমন আছে তেমনই থাকলো, সিন যেমন আছে তেমনই থাকলো, শুধু মাঝখানে বিন হাতে নিয়ে সায়ন ঢুকে পড়লো, ব্যাস হয়ে গেল। আচ্ছা, ভোলা হ্যাড সিন আ টাইগার। ভোলা হচ্ছে সাবজেক্ট, এ টাইগার হচ্ছে অবজেক্ট। তাহলে এ টাইগারকে নিয়ে আসলাম এখানে, আর ভোলাকে নিয়ে গেলাম বাই দিয়ে লাস্টে। আচ্ছা, হ্যাড আর সিন আছে, মাঝখানে ঢুকে পড়লো সায়ন বিন হাতে নিয়ে, ব্যাস হয়ে গেল। কি সিম্পল, কোনো কঠিন ব্যাপার? এগুলো কেউ মুখস্থ করতে যাস না, একদম সহজ। দ্য নার্স হচ্ছে সাবজেক্ট, দ্য পেশেন্ট হচ্ছে অবজেক্ট। দ্য পেশেন্ট চলে আসলো সামনে, দ্য নার্স চলে গেল লাস্টে, তার আগে চলে আসলো বাই। এবার আমরা ভার্বের দিকে তাকাবো। ভার্ব কি আছে? উইল অ্যাটেন্ড, মাঝখানে সায়ন ঢুকে বললে এবার বি হাতে নিয়ে, বিন না, ঠিক আছে? তাহলে উইল যেমন আছে তেমনই বসলো, অ্যাটেন্ড যেমন আছে অ্যাটেন্ড থাকলো, তার সাথে ইডি যুক্ত করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে শ্যাল উইল এর পর তো ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে, আমি যখন চেঞ্জ করবো তখন বি আনবো আর সেটাকে থার্ড ফর্ম করে নেবো। আচ্ছা, এবার এটা দেখো, ডু দা সাম। দেখো যদি মুন্ডু কাটা থাকে তাহলে তো আরো সহজ। মুন্ডু কাটা মানে সাবজেক্ট নেই, ডু দা সাম, সামটা করো, কাকে বলা হচ্ছে, কে বলছে, কিছু তো নেই, তাহলে মুন্ডু কাটা। মুন্ডু কাটা হলে আমরা লেট নিয়ে চলে আসবো, লেট। কি করার কথা বলা হচ্ছে? দা সাম, তাকে বসিয়ে দেবো। লেট আনলে তার ভাই বি কে আনতে হবে, আর বি বলে আমাকে যদি আনো আমার বন্ধু, ভার্বের থার্ড ফর্ম কে আনতে হবে। ভার্ব হচ্ছে ডু, ডু এর থার্ড ফর্ম হচ্ছে ডান। দ্য পোয়েম ওয়াজ রিটেন বাই হার, প্যাসিভ ভয়েসে রয়েছে, দেখেই বুঝে গেলাম প্যাসিভ ভয়েসে আছে না। কি করে বুঝলাম? এই যে ওয়াজ ওয়্যার ভার্বের থার্ড ফর্ম আছে, বাই ফাই দেখে না, বাই তো একটা প্রিপোজিশন, বুঝে গেল? বাই ফাই নয়, ওয়াজ ওয়্যার ভার্বের থার্ড ফর্ম, ভয়েস চেঞ্জ করা থাকলে ভার্বের থার্ড ফর্ম থাকবে। হ্যাঁ, এবার এটা থেকে অনেক ভাবে স্যার ভার্বের থার্ড ফর্ম, তাহলে হ্যাভ হ্যাজ এর পরে তো ভার্বের থার্ড ফর্ম থাকতে পারে, থাকে আর কি, তাহলে ওটা কি প্যাসিভ ভয়েস? তা তো না, কারণ হ্যাভ হ্যাজ এর পরে ভার্বের থার্ড ফর্ম তো থাকবেই, হ্যাভ হ্যাজ জন্মেইছে ভার্বের থার্ড ফর্মকে নেওয়ার জন্য, কিন্তু সেটা যদি প্যাসিভ হয় তার মাঝখানে বি ডবল এন, বিন আসবে, এটা মাথায় রাখবো। আর নরমালি এছাড়া বাকি সমস্ত যে সমস্ত হেল্পিং ভার্ব আছে তারপর ভার্বের থার্ড ফর্ম বসলে সেটা প্যাসিভ ভয়েস, মনে থাকবে। আর এইসব যদি মাথায় না থাকে সেন্টেন্সটা পড়ে বোঝো না কি লেখা আছে। দ্য পোয়েম ওয়াজ রিটেন বাই হার, পোয়েমটা লেখা হয়েছে তার দ্বারা, মানে শুরুতে যে থাকবে সে যদি নিজে না কাজ করে তাহলে সেটা কি হয়ে যাবে? প্যাসিভ। ও কি নিজে কাজ করছে? পোয়েম কি কোনো কাজ করতে পারে নাকি? পোয়েমকে যে লিখছে সে লাস্টে আছে, মানে যে কাজ করছে সে প্রথমে নেই, সে লাস্টে, তার মানে এটা প্যাসিভ। কত রকম ভাবে আমি অ্যাক্টিভ প্যাসিভ বুঝতে পারি আমি সেটা বলার চেষ্টা করলাম। তাহলে হারের সাবজেক্টিভ ফর্ম কি হয়? সি। আর যদি এখানে হিম হতো তাহলে হি হতো। আচ্ছা, তাহলে এবার এখানে কি আছে? ওয়াজ ভিতরি, ওয়াজ এর ভিতরি কখন আসে? যখন ভার্বের সেকেন্ড ফর্ম থাকে, তাই তো? দা পোয়েম লিখে দিলাম, সহজ। আচ্ছা, এটাও দেখো, মুন্ডু কাটা, ওপেন দা ডোর। মুন্ডু কাটা হলে কাকে আনবো? লেট। কিসের কথা বলা হচ্ছে? ডোর, দা ডোর। তারপরে কাকে আনবো? তার ভাই বি কে, আর ভাই বলছে আমার বন্ধু, ভার্বের থার্ড ফর্ম।
ভার্ব হচ্ছে ওপেন, ওপেনের থার্ড ফর্ম হচ্ছে ওপেন। দ্য ম্যান ইজ নোন টু মি, তাহলে নোনের সাথে সবসময় টু বসে, তখন কিন্তু আর বাই বসে না, তাই একটু আগে বলছিলাম বাই বাই ভাবলে হবে না, হ্যাঁ তাহলে বাই বাই হয়ে যাবে। আচ্ছা দেখো এই যে অ্যামিজার ভার্বের থার্ড ফর্ম, তার মানে এটা প্যাসিভ, করতে হবে আমাদেরকে অ্যাক্টিভ, তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, তাই তো। তারপর কি করব, ইজ নোন, এটা কখন আসে, যখন ভার্বের ফার্স্ট ফর্ম থাকে, ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে নো। তারপরে আমরা দা ম্যান যেমন আছে বসিয়ে দিলাম। বুঝেছি সবাই? এটা জোরে আওয়াজ হবে, বুঝেছি? দে অ্যাগ্রিড টু মাই প্ল্যান, দেখো এখানেও তাই রয়েছে, অ্যাগ্রিড ভার্বের সেকেন্ড ফর্ম, তার মানে এটা অ্যাক্টিভে রয়েছে, করতে হবে প্যাসিভে। তাহলে মাই প্ল্যান চলে আসলো আগে, তাই তো। তারপর ওয়াজ ওয়্যার ভার্বের থার্ড ফর্ম, অ্যাগ্রিড টু, এটা এটার সাথে জয়েন্ট হয়ে রয়েছে, আলাদা কিছু না, ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ভার্ব হিসেবে নেব না আমরা, এটা বলে ফিক্সড প্রিপোজিশন, এটার সাথে এটা জুড়ে রয়েছে, তাহলে এটাকে আলাদা করা যাবে না। তাহলে অ্যাগ্রিড টু বসিয়ে দিলাম, তারপর কি করব, বাই দিয়ে, দিয়েটা লাস্টে গিয়ে কি হয়ে যাবে, দিম। মাই ব্রাদার, এই দেখো লস্ট, লস্ট হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে ভার্বের সেকেন্ড ফর্ম থাকলেই ওয়াজ ওয়্যার ভার্বের থার্ড ফর্ম, তাই তো। মাই ফেভারিট পোয়েম, এটা হচ্ছে অবজেক্ট, মাই ফেভারিট পেন, মাই ফেভারিট পেন অবজেক্ট, মাই ফেভারিট পেন বসিয়ে দিলাম। তারপর ওয়াজ লস্ট বাই মাই ব্রাদার, যেমন আছে মাই ব্রাদার তেমনই বসিয়ে দিলাম। দ্য ম্যান ইজ রাইটিং আ লেটার, তাই তো। তাহলে আ লেটার চলে আসবে প্রথমে, আর দ্য ম্যান চলে যাবে লাস্টে, তার আগে চলে আসবে বাই। এম ইজ আর ভার্বের আইএনজি থাকলে স্যার বিং চলে আসে, বিং, বিং, বোঝা গেল? কি আসবে, বিং। তাহলে লেটার যেহেতু সিঙ্গুলার, তাহলে ইজ বসলো, তারপর বিং, তারপর ভার্বের থার্ড ফর্ম। তারপর দেখ, তিতলি ইজ লুকিং ফর হার ওয়াচ, এই যে লুক ফর, লুক ফর মানে খোঁজাখুঁজি করা, এটা একটা ফ্রেজাল ভার্ব, তাই না? ফ্রেজাল ভার্ব পড়া দিচ্ছি তো আমরা। আচ্ছা তাহলে সাবজেক্ট হচ্ছে তিতলি, তিতলি চলে যাবে লাস্টে বাই দিয়ে, তাই তো। আচ্ছা হার ওয়াচ, এটা চলে আসবে কোথায়, সামনে, হার ওয়াচ হচ্ছে সাবজেক্ট। আচ্ছা এবার কি করব, এখানে আছে ইজ ভার্বের আইএনজি, তাই তো। তাহলে ওয়াচ যেহেতু সিঙ্গুলার, তাহলে ইজ যেমন আছে তেমনই বসবে, ভার্বের আইএনজি থাকলে বিং আসবে, তারপর ভার্বের থার্ড ফর্ম, লুকিং এর থার্ড ফর্ম হচ্ছে লুকড, আর এটা হচ্ছে যেহেতু ফেজাল ভার্ব, ফরটাও এর সাথেই থাকবে, তাহলে ফর যেমন আছে তেমন। আমরা অনেক ভাবে বুঝতে পারি, অনেক ভাবে আমরা দেখবো যে প্রথমে আছে সাবজেক্ট, সে নিজে কাজ করছে কিনা, যদি কাজ করে অ্যাক্টিভ, না কাজ করলে প্যাসিভ। এখানে অনিল কোন একটা নাম, সে কি করছে, উইল ভিজিট দ্য গ্র্যান্ডমাদারস হাউস, ও গ্র্যান্ডমাদারের বাড়িটা ভিজিট করতে যাবে, তাহলে ও কাজ করছে তো, অ্যাক্টিভ ভয়েস, এভাবে তো পরিষ্কার বুঝতে পারি। আর স্যার আমি বাংলা মানে ফানে বের করতে পারি না, তাহলে দেখো তুমি ভার্বের দিকে তাকাও, কিচ্ছু না, ভার্বের দিকে তাকাও, শ্যাল উইল ভার্বের ফার্স্ট ফর্ম মানে অ্যাক্টিভ ভয়েস, আর শ্যাল উইল বি ভার্বের থার্ড ফর্ম, তখন হতো সেটা প্যাসিভ ভয়েস। তার মানে আমাদের ভয়েসের স্ট্রাকচারটা মুখস্থ করে রাখা কত প্রয়োজন, যেটা তোমাদেরকে আমি দিয়েছি। আচ্ছা এখানে কি আছে, হ্যাজ লেফট, তাহলে হ্যাভ হ্যাজ ভার্বের থার্ড ফর্ম মানে অ্যাক্টিভ ভয়েস, তাই না। আর প্যাসিভের জন্য মাঝখানে সায়নকে আসতে হতো বিন হাতে নিয়ে, সায়ন তো নেই বিন হাতে এখানে, তার মানে এটা অ্যাক্টিভ ভয়েস, বুঝেছি। এই যে উইল হ্যাভ বিন ফিনিশড, এই যে মাঝখানে সায়ন ঢুকে পড়েছে, তার মানে এটা কি প্যাসিভ ভয়েস। এখানেও দেখো মাঝখানে ঢুকে পড়েছে, এটা কি হবে, প্যাসিভ ভয়েস। আচ্ছা চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোইং সেন্টেন্স, দেখো ভয়েস চেঞ্জ করতে হবে, এখানে কি আছে, হ্যাজ রিড, আমরা কি করব, হ্যাজ বিন রিড, এগুলার পুরোটা বোঝাতে হবে, দা লেটার চলে আসবে প্রথমে, আর দা বয় চলে যাবে লাস্টে, বাই চলে আসবে। আচ্ছা দেখো আই শ্যাল হ্যাভ বট, আই সাবজেক্ট, আর এ ক্রিকেট ব্যাট, এটা হয়ে গেল অবজেক্ট, তাহলে এ ক্রিকেট ব্যাট চলে আসলো, তারপরে এখানে কি আছে, শ্যাল, তাহলে এখানে এটা যেহেতু আই তো নয়, তাহলে উইল আসবে, হ্যাভ আছে, বিন আনতে হবে, ভার্বের থার্ড ফর্ম বসবে, বাই বসবে, তাই তো। আইটা লাস্টে গিয়ে মি হয়ে যাবে, এই বাইটা এক্সট্রা চলে এসেছে, সরি সরি সরি, বাই টুমোরো, হ্যাঁ বাই আছে, আর টুমোরো যেমন আছে তেমন থাকবে। ভয়েস চেঞ্জ হয়, টুমোরো এইসব চেঞ্জ হয়, ন্যারেশনে চেঞ্জ হয়, কিন্তু গোলালে হবে না, অনেকে গুলিয়ে ফেলে। সোহিনীজ ফ্রেন্ডস, তাই তো। আর এখানে কি আছে, এ পিকনিক, তাহলে এ পিকনিককে আগে নিয়ে আসলাম। হ্যাড ভি3 ছিল, তাহলে হ্যাড বিন ভি3 বাই সোহিনীজ ফ্রেন্ড। দ্য ফুটবল টিম সাবজেক্ট, তাই তো। এ ব্রেভ ফাইট, এটা হয়ে গেল অবজেক্ট, তাহলে এ ব্রেভ ফাইট, এখানে কি আছে, উইল পুট আপ, তাহলে উইল বি পুট আপ, উইল বি
শ্যাল উইল থাকলে তারপরে বি হয়, তারপর ভার্বের থার্ড ফর্ম। পুটের সবকটা পুটই পড়ে, পুট একবার পড়া শুরু করলে আর ছাড়ে না। ঠিক আছে, তাহলে পুটের ফার্স্ট ফর্মেও পুট, সেকেন্ডেও পুট, থার্ডেও পুট। ঠিক আছে, বাদ বাকি যা আছে তো বসেই দেবো। দা ফুটবল টিম। I said to him, will you share your tiffin with me? জিজ্ঞাসা চিহ্ন আছে তো, তাহলে কি করব, asked। তাহলে আই এটা চেঞ্জ হয়ে গেল asked। হিম যেমন আছে তেমনই বসাবো, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে ইফ। ইউ সেকেন্ড পারসন, কাকে ফলো করবে, অবজেক্ট। অবজেক্ট হচ্ছে হিম। হ্যাঁ, অবজেক্ট হচ্ছে হিম। এবার এই ইউ নামক প্রোনাউনটা অবজেক্ট হিমের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, বাবা তোমার সাবজেক্টে কেউ আছে? ও বলছে হ্যাঁ আমার সাবজেক্টে আছে তো, আমার সাবজেক্ট হচ্ছে হি। বোঝা গেল? বাস। তাহলে এই এই লাইনটা কিভাবে হয়, হি হয়, এটা হচ্ছে সাবজেক্ট। অবজেক্ট কি হয়, অবজেক্ট কি হয়, হিম হচ্ছে অবজেক্ট। আর পজিটিভ কি হয়, পজিটিভ কি হয়, হিজ। বোঝা গেল? যদি সি হয়, সাবজেক্টে কি হয়, সি, অবজেক্টে কি হয়, হার। আর পজিটিভে কি হয়, এখানেও হার হয়, সিস পিস হয় না। বোঝা গেল? এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো ওই আছে না রুলস এর মধ্যে, ওইখানে আমি যে চার্টটা দিয়েছি আছে, ভালো করে দেখবি, এগুলো এগুলো মনে রাখা খুব প্রয়োজন রয়েছে। আচ্ছা, তাহলে হি হয়ে গেল, শ্যাল উইল থাকলে উড হবে, শেয়ার ইওর টিফিন। ঠিক আছে, কই ওগুলো, তাহলে শেয়ার, শেয়ার ইওর টিফিন যেমন আছে, ইওর তো চেঞ্জ হবে, তাহলে ইওরটা কি হবে, সেকেন্ড পারসন কাকে ফলো করবে, অবজেক্টকে। অবজেক্ট হচ্ছে হিম, তাহলে হিমের অবজেক্টিভ ফর্ম কি, হিমের এখানে অবজেক্টিভ ফর্ম না, অবজেক্টিভ না পজিটিভ, যেহেতু এটা পজিটিভ। দেখো ইওরের পরে একটা নাউন আছে তাই না, একটা অধিকার, এই টিফিনের প্রতি ইওরের একটা অধিকার আছে, তাহলে ইওর হচ্ছে পজিটিভ। তাহলে হিমেরও পজিটিভ প্রোনাউন দরকার, তাহলে হিমের পজিটিভটা কি হয়, হিজ। হিজ টিফিন উইথ মি। মিটা কি, মি ফার্স্ট পারসন, সাবজেক্টকে ফলো করবে, সাবজেক্ট হচ্ছে আই, তাহলে আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। এভাবে হবে, যেরকম মুখে বললাম এভাবে নিজেরা ঠিক করে নেবে। হ্যাঁ, অঞ্জনাস মাদার সেইড, তাহলে অঞ্জনাস মাদার সেইড, কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট। আচ্ছা, ইওর ফাদার, তাই তো, দেখো এখানেও ভালো করে দেখো, ইওর পজিটিভ এবং সেকেন্ড পারসন, কাকে ফলো করবে, অবজেক্ট। আচ্ছা, এখানে অঞ্জনাস মাদার সেইড ইওর ফাদার, তার মানে কাকে বলছে, দেখো এখানে তো অবজেক্ট নেই। আচ্ছা, তাহলে এখানে আমি কি হবে, আমাকেই বলছে, তাহলে ইওর তার পজিটিভ কি হবে, এখানে আমরা এই আমাকে তার ইয়ে হিসেবে কি হবে, মাই, মাই ফাদার। আচ্ছা, হ্যাজ ভিতরি, তাহলে হ্যাড ভিতরি। ঠিক আছে, তাহলে ফর মুম্বাই যেমন আছে তেমন বসাবো। ট্রিয়ামফ্যান্টলি সেইড, তাহলে এটা একটা আনন্দের সাথে বা বিজয়ের সাথে বলা, তাই তো, তার মানে আনন্দের সাথে বলাকে কি বলে, এক্সক্লেইমড উইথ জয়, তাই তো। এখানে আছে কি, হুররে, হুররে আছে না, এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাই আমরা কি লিখলাম, এক্সক্লেমেটরি সেন্টেন্স যেহেতু, তাই লিখলাম এক্সক্লেইমড উইথ জয়, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসলো, দ্যাট। এখানে কি আছে, উই। হ্যাঁ, কোন পারসন, ফার্স্ট পারসন, কাকে ফলো করবে, সাবজেক্টকে। সাবজেক্ট হচ্ছে দ্য গার্লস, প্লুরাল, তার পরিবর্তে কি বসবে, দে। এটুকু তো ক্লিয়ার। হ্যাভ হ্যাজ ভিতরি থাকলে হ্যাড ভিতরি হয়, বসিয়ে দিলাম। দা ম্যাচ যেমন আছে তেমন বসিয়ে দিলাম। সবাই বুঝেছে? হি সেইজ, সেইজ আছে, তাহলে হি উইশড দ্যাট। আচ্ছা, এবার কি করব, দেখো ইউ, ইউ কোন পারসন, সেকেন্ড পারসন, কাকে ফলো করবে, অবজেক্ট। তাহলে অবজেক্ট যদি না থাকে তার মানে আমাকেই বলছে, তাহলে আমার সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই। মাইট বি সাকসেসফুল ইন লাইফ, এভাবে এগুলো করতে হবে। দ্য ক্যাপ্টেন ইনফর্মড দ্য টুর্নামেন্ট ওয়াজ পোস্টপোন্ড লাস্ট মান্থ। পোস্টপোন মানে জানিস, স্থগিত করে দেওয়া, মানে কম, মানে বন্ধ করে দেওয়া না, স্থগিত মানে ওটা পরে হবে। তাহলে দা ক্যাপ্টেন যেমন আছে বসিয়ে দিলাম, ইনফর্মড যেমন আছে বসিয়ে দিলাম, কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসলো। দা টুর্নামেন্ট যেমন আছে আমরা টুর্নামেন্ট বলবো। হ্যাঁ, দেখিস না এই মাইকে বলে কি সুন্দর, যারা টিভিতে, দা টুর্নামেন্ট, তো আমরা টুর্নামেন্ট বলবো। আচ্ছা, এবার কি আছে, ওয়াজ, ওয়াজ ভিতরি থাকলে কি হবে, হ্যাড বিন
ভার্বের থার্ড ফর্ম। আচ্ছা, দ্য লাস্ট মান্থ কি বলে? দ্য প্রিভিয়াস মান্থ। আমরা এখানে ক্লজটাই বুঝবো, একটা হয় ক্লজ, একটা হয় ফ্রেজ। আমি এর আগেও বলেছি, তোমাদের বলেছি কিনা আমার মনে নেই, বলেছি। একদল শব্দ যার মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকবে সেটাকে বলে ক্লজ, আর একদল শব্দ যার মধ্যে ফাইনাইট ভার্ব থাকবে না তাকে বলে ফ্রেজ। বুঝা গেল? ফাইনাইট ভার্ব যে ভার্বটা কাজ করে সেই ভার্ব। এমন অনেক ভার্ব আছে না, আসে কিন্তু কোনো কাজ করে না। বুঝা গেল? রাজু যে প্রতিদিন মাঠে দৌড়ায়, ভাত খাচ্ছে, তাহলে রাজু ভাত খাচ্ছে বললেই হয়। রাজু সম্বন্ধে বলা হলো যে প্রতিদিন মাঠে দৌড়ায়, তাহলে যে প্রতিদিন মাঠে দৌড়ায়, তাহলে মাঠে দৌড়ানোর একটা কাজ তার চলছে। তাহলে এই যে অংশটা, এটা হয়ে গেল ক্লজ না ফ্রেজ? এটা হয়ে গেল ফ্রেজ না ক্লজ। ফ্রেজ হবে না, যেহেতু একটা ফাইনাইট ভার্ব আছে, কি হবে? ক্লজ। তাহলে ওই অতিরিক্ত অংশটা হয়ে গেল ক্লজ। তো ক্লজ আর ফ্রেজ তো আমরা আইডেন্টিফাই তাহলে করতে পারবো। এবার সমস্যাটা হচ্ছে এদের আবার ভাগ আছে, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ আর নাউন ক্লজ। এই তিনটেই আমাদের পরীক্ষায় আসে। যে এই লাইনটা মানে তোমাকে সবার আগে বলবে এই সেন্টেন্সটার মধ্যে ক্লজ কোনটা, সেইটুকু আন্ডারলাইন করতে হবে। এই ক্লজটা কোনটার মধ্যে পড়ছে, নাউন, অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব। ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টারে এই ফ্রেজ, ক্লজ এগুলো সব রয়েছে। তো লাইন ধরে বলতে হবে যে কোন লাইনটুকু আমরা ক্লজ বলবো এবং সেটা কি ক্লজ। তাহলে এখন শিখে নিলে তখন আর প্রয়োজন হবে। আচ্ছা, ক্লজ তাহলে কোনটা আমরা চিনবো, সেটা হচ্ছে লিঙ্কার থেকে শুরু হয় ক্লজ, তাই তো? তাহলে এই সেন্টেন্সের লিঙ্কার হচ্ছে অ্যাজ হচ্ছে লিঙ্কার। হ্যাঁ, তাহলে লিঙ্কার থেকে শুরু হয়ে যে অংশটুকু পর্যন্ত মোটামুটি যাবে নতুন সাবজেক্ট আসা পর্যন্ত, সেটাকে বলবো কি? ক্লজ। তাহলে লিঙ্কার থেকে এইটুকু হয়ে গেল একটা ক্লজ, যে অ্যাজ হি ওয়াজ নট দেয়ার। হ্যাঁ, আর এইটা একটা নতুন একটা অংশ। বোঝা গেল? আই স্পোক টু হিজ ব্রাদার। তাহলে এটা কোনো ক্লজ নয়, কারণ এটার মধ্যে কোনো লিঙ্কার নেই। লিঙ্কার আছে যেটার মধ্যে, সেটা থেকে আমি মোটামুটি সেটা গিয়ে যেখানে শেষ করছে এক নিঃশ্বাসে বলে, সেটুকু হচ্ছে ক্লজ। আচ্ছা, ক্লজ তো আমরা আইডেন্টিফাই স্যার করে নিয়েছি। এবার আমাদেরকে বলতে হবে নাউন ক্লজ না অ্যাডজেক্টিভ ক্লজ না অ্যাডভার্ব ক্লজ, তাই তো? কোন ক্লজ ভালো করে বুঝে নাও। আমি একটা অংশ এরকম ভাবে যদি চাপা দিই, বোঝা গেল? যেটুকু পড়ে থাকছে সেটুকুর অর্থ যদি ইনকমপ্লিট হয়, আমি যদি এটাকে ঢাকা দিই, ধরো এটা নেই, তাহলে লাইনটার কি মানে দাঁড়াচ্ছে? আই স্পোক টু হিজ ব্রাদার। তাহলে আমি যেটা বলতে চাইছি এখানে, সেটার সেন্স পুরো কমপ্লিট। আমি বলেছি তার ভাইকে, তাই তো? আর এটার মানে কি? অ্যাজ হি ওয়াজ নট দেয়ার, অ্যাজ হি যেহেতু সে ওখানে ছিল না, আই স্পোক টু হিজ ব্রাদার আমি তার ভাইকে বলেছি। তাহলে মেন কথা হচ্ছে বলাটা, আমি তো তার ভাইকে বলেছি, যেহেতু সে ছিল না তাই ওটা বলেছি। তার কারণ ফারণ অত তো বলাটা অত ইম্পর্টেন্ট নয়, মেন কথা হচ্ছে এইটা। তাহলে আমি যদি এইটা ঢাকা দিই, তবুও কিন্তু আমার যে উদ্দেশ্যে আমার যেটা যাওয়া, সেটা কিন্তু কমপ্লিট হচ্ছে। তার মানে এটাকে বাদ দিলেও সেন্টেন্সটা কিন্তু যে শুনছে তার কিন্তু মোটামুটি ভাবে সে সম্পূর্ণটাই বুঝতে পারছে, কোনো কিছু অর্ধেক ফাঁকা নেই। ঠিক আছে, তাহলে এটাকে আমি কি বলতে পারি? এটাকে আমি অ্যাডভার্ব ক্লজ বলতে পারি। কি বলবো? অ্যাডভার্ব ক্লজ। মানে একটা সেন্টেন্সে তুমি যদি অ্যাডভার্বকে বাদ দিয়ে দাও, তবুও সেন্টেন্সটা তো চলবে। অ্যাডভার্ব কোনগুলো? দেখা গেল তুমি বলো আগামীকাল, আগামীকালটাও তো একটা অ্যাডভার্ব। আগামীকাল আমি স্কুলে যাব, আমি ধর আগামীকালটা সরি দিলাম, আমি স্কুলে যাব, অর্থ তো ঠিক আছে, ইনকমপ্লিট তো কিছু নেই। আগামীকাল দিলে একটু ভালো হয়, ভালো মতো জানতে পারছি, না দিলেও তো হবে। তাহলে অ্যাডভার্বও ঠিক তাই, সেন্টেন্সে না হলেও চলবে, মানে অ্যাডভার্ব সরে গেলে সেন্টেন্সটা ইনকমপ্লিট বোঝাবে না। তাহলে যে অংশটা বাদ দিলে সেন্টেন্সটা ইনকমপ্লিট বোঝাবে না, ঠিক আছে, সেই ধরনের সেন্টেন্স গুলোকে আমরা বলবো অ্যাডভার্ব ক্লজ। মানে সেটার মধ্যে যে ক্লজটা থাকবে সেটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। আচ্ছা, এটা আরো ভালো মতো বুঝতে পারো বাকি দুটো ক্লজ যখন আমরা বুঝবো। ঠিক আছে, বাকিগুলো দেখি, দেখো। আচ্ছা, তাহলে এটার উত্তর হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। দেখেছো তো? অ্যাডভার্বিয়াল ক্লজ। দেখো, দ্য হাউস হোয়ার নজরুল ওয়াজ বর্ন, এন হবে এটা, বর্ন, ইজ ইন চুরুলিয়া।
আমরা শুনেছি পারুলিয়া, এখানে চুরুলিয়া, পুরুলিয়া। আচ্ছা, দ্য হাউস, দেখো হাউস সম্বন্ধে না চুরুলিয়া হয় তো, আমি মজা করছি। আচ্ছা, হাউস সম্বন্ধে এক্সট্রা কথা বলছে, দেখো হোয়ার নজরুল ওয়াজ বর্ন। তাহলে এই অংশটা তুমি যদি বাদ দাও, লাইনটা কি দাঁড়াচ্ছে? দ্য হাউস ইজ ইন চুরুলিয়া, বাড়িটা হচ্ছে চুরুলিয়াতে। তাহলে এই কথাটা হচ্ছে একটা এক্সট্রা ইনফরমেশন এই হাউসটা সম্বন্ধে দিল, এবং এখানে একটা লিঙ্কার রয়েছে, লিঙ্কারটা হচ্ছে হোয়ার। তাহলে হোয়ার এই লিঙ্কারটা থেকে যে অংশটা ইনফরমেশন দিল, এই পুরোটা হয়ে গেল কি ক্লজ। ক্লিয়ার? এবার এটা কি ক্লজ? এটা অ্যাডভার্ব ক্লজ। কেন? কারণ এটাকে বাদ দিলেও সেন্টেন্সটা দেখো বুঝতে কোনো অসুবিধা হবে না। দ্য হাউস ইজ ইন চুরুলিয়া, কোনো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে না। এটা হচ্ছে আমি একটা ট্রিক্স বানিয়েছি, আমি ট্রিক্স এর মধ্যে জিনিসটা বলার চেষ্টা করছি। এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। বুঝেছে এইটুকু? আচ্ছা, তারপর একটা দেখো, সি সেইড, এই যে দ্যাট, দেখেছো দ্যাট হচ্ছে কি লিঙ্কার। তাহলে দ্যাট থেকে এই পুরো অংশটা হয়ে গেল কি ক্লজ। আমরা ক্লজ ফাইন করেছি। এবার এটা কি ক্লজ? তুমি এবার এটাকে যদি বাদ দাও, কি দাঁড়াচ্ছে? সি সেইড, সে বলেছে, কি ইনকমপ্লিট তো, ইনকমপ্লিট। তাহলে ইনকমপ্লিট, এটাকে প্রয়োজন রয়েছে, এটাকে বাদ দিলে চলবে না, তাই না? তাহলে এটাকে বাদ দিলে চলবে না, তার মানে এটা অ্যাডভার্ব ক্লজ অন্তত নয়। তাহলে বাকি রইল নাউন আর কি অ্যাডজেক্টিভ। আচ্ছা, নাও অ্যাডজেক্টিভ ক্লজ কাকে বলে? লিঙ্কারটা যদি আগের নাউনের জন্য আসে, নাউন বা প্রোনাউনের জন্য, তখন সেটা অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে লিঙ্কারটা কি এটা আগেরটার জন্য এসছে? না। তাহলে বাকি রইল একটাই, সেটা কি নাউন ক্লজ। তাহলে এটা হয়ে গেল নাউন ক্লজ। দেখতে পেয়েছো? এটা হচ্ছে নাউন ক্লজ। তাহলে আমরা যখন লিখবো ক্লজ যদি ফাইন করতে বলে কি করব? আমরা দ্যাট থেকে এতটা আন্ডারলাইন করব এবং নিচে লিখে দেব নাউন ক্লজ। বোঝা গেল? তার মানে সেন্টেন্সের একটা খণ্ড বা একটা হাত চলে যাচ্ছে, মানে একটা বডির একটা পার্ট বাদ চলে গেলে সেই পার্টটা খুব ইম্পর্টেন্ট, তখন সেই পার্টটা হয়ে যাবে নাউন ক্লজ। আচ্ছা, এবার এইটা দেখি, হ্যাভ ইউ রিড দ্য বুক, এখানে লিঙ্কার কোনটা? হুইচ। তাহলে হুইচ থেকে পুরোটা হয়ে গেল ক্লজ হলো। এবার দেখো হুইচ নামক লিঙ্কারটা ঠিক আগের নাউনের জন্য এসছে, দা বুক যেটা, তাহলে এই বুকের জন্য হুইচ এসছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। বুঝেছি? আমি মনে হয় এরকম ভাবে তোদেরকে এর আগেও করিয়েছিলাম একদিন, তো জাস্ট রিভাইজ হলো অনেকের কাছে। বোঝা গেল? এইটুকু জাস্ট করলেই তোরা ক্লজ, যে কোনো ক্লজ পারবি। এটা হচ্ছে একটা শর্টকাট, ডিটেলস তো বিরাট কিছু আছে। তাহলে আমরা তিনটে জিনিস তাহলে মাথায় রাখবো, যদি লিঙ্কারটা ঠিক আগেরটার জন্য আসে তাহলে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। ক্লিয়ার? আর বাকি রইলো দুটো ক্লজ, একটা অ্যাডভার্ব আর একটা কি নাউন। তাহলে নাউন ক্লজ মানে ওই অংশটা গুরুত্বপূর্ণ, যদি অংশটা খুব গুরুত্বপূর্ণ হয় তাহলে সেটা নাউন ক্লজ, আর যদি গুরুত্বপূর্ণ না হয় অ্যাডভার্ব ক্লজ। ব্যাস হয়ে গেল। আচ্ছা দেখো, সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড খুব সহজভাবে আমরা চিনতে পারবো। দেখো, হি ইজ টু টায়ার্ড টু ওয়াক অ্যালন, এটা সিম্পল সেন্টেন্স। দেখো সিম্পল সেন্টেন্সে কোনো জটিলতা থাকবে না, এটাতে কোনো জটিলতা নেই। সে খুব মানে টায়ার্ড, সে হাঁটতে একা পারছে না, কোনো জটিলতা নেই সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্সে জটিলতা থাকবে, আর জটিলতা কে বানাবে বলতো? এই যে হু বানাবে, দ্যাট বানাবে, হুইচ বানাবে, এই সমস্ত লিঙ্কার এসে, মানে এটার মধ্যে কোনো লিঙ্কার নেই, দেখ আছে? তাহলে সিম্পল সেন্টেন্সে কোনো লিঙ্কার থাকে না, তাই তো? যেটা লিঙ্ক করে তার মানে সেটা সিম্পল। আর লিঙ্কার থাকলে কমপ্লেক্স বা কম্পাউন্ড দুটোর মধ্যে একটা হবে। কম্পাউন্ডটা খুব সহজ। কম্পাউন্ড হচ্ছে এদিকে একটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে একটা অংশ, এদিকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে একটা অংশ, মাঝখানে একটা কিছু বসেছে, ওটা কম্পাউন্ড সেন্টেন্স। আর কমপ্লেক্স হচ্ছে লিঙ্কারটা বসলো কিন্তু লিঙ্কারের পরে আবার সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে আলাদা আলাদা কিছু নেই, মানে ওইটারই একটা পার্টের বাকিটুকু জাস্ট জুড়ে দিল। সেটা আমি এক্সাম্পলের মধ্যে বাকিগুলো দেখে নাও। দেখো এখানে হু আছে, এটা তো কমপ্লেক্স, বুঝতেই পারছি, তাই তো? আচ্ছা, এবার এটাকে দেখো কম্পাউন্ড, দেখো কি সুন্দর বোঝাচ্ছে। দেখো, প্রিয়াম রোট আ লেটার, এইটুকু একটা অংশ। হি গট নো রিপ্লাই, এটাকে একটা অংশ। এই দেখো মাঝখানে একটা লিঙ্কার, তাহলে এই লিঙ্কারের দুপাশে দুটো মানে গোটা গোটা ক্লজ, তাই তো? যার মধ্যে সাবজেক্ট ভার্ব মানে প্রিন্সিপাল ক্লজ যেটাকে বলা যায়। তাহলে এগুলো হয়ে যায় কম্পাউন্ড ক্লজ।
কিন্তু দেখো আগেরটার ক্ষেত্রে কি তুমি গোটা সাবজেক্ট ভার্ব পাচ্ছ? হু এর পরে ভার্ব দিয়ে শুরু হয়ে গেল, সাবজেক্ট আছে নেই, তাহলে এইগুলো হচ্ছে কমপ্লেক্স। আচ্ছা দেখো বিং ইল, এই যে বিং ইল, এখানেও দেখো কোনো ওইরকম লিঙ্কার নেই, কোনো লিঙ্কার নেই, তাহলে এগুলো সিম্পল সেন্টেন্স। এখানে দেখো লিঙ্কার আছে দ্যাট, তাহলে সি টোল্ড মি দ্যাট, এই দ্যাট হু হু হুইচ এগুলো সব হচ্ছে ওই কমপ্লেক্সের মধ্যে পড়ে। সে বলেছে আমাকে, দ্যাট যে, সে, বাকি অনেক কিছু থাকবে। আবার দেখো হুইচ রয়েছে, এখানে আবার হুইচ রয়েছে, আরো তো কমপ্লেক্স তো অবশ্যই। দেখো হুইচের পরে ভার্ব চলে এসছে, হুইচের পরে যদি সাবজেক্ট ভার্ব দিয়ে গোটা একটা অংশ থাকতো তখন আমরা অন্য কিছু বলতে পারতাম, কিন্তু দেখো পরিষ্কার বোঝা যাচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আর এটা কম্পাউন্ড, কম্পাউন্ড কি করে দেখো, এই যে অ্যান্ড, দেখো এখানে একটা অংশ, দ্য সান শাইন্স ব্রাইটলি, এটা একটা অংশ, দ্য ফ্লাওয়ার্স ব্লুম, এটা একটা অংশ, মাঝখানে অ্যান্ড দিয়ে যুক্ত হচ্ছে। তার মানে কম্পাউন্ড সেন্টেন্সে আমরা নরমালি অ্যান্ড বাট এইসব পাবো, সহজ। ব্লুম মানে প্রস্ফুটিত হওয়া। আন্ডারলাইন অ্যাডভার্বস, এবং সেটা কিসের মধ্যে পড়ছে? আমরা অ্যাডভার্বের ভাগ পড়েছি তো গ্রামার ক্লাসে, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, আরো আছে অ্যাডভার্ব অফ কজ, অনেক কিছু আছে, বাকিগুলো বলছি না। তো আমাদের এই চারটের মধ্যে আমরা এগুলোকে নিয়ে আসতে পারবো। দেখো অলরেডি, অলরেডি এটা একটা সময়, মানে অলরেডি আমি চলে এসেছি, মানে অলরেডি আমি সময়ের মধ্যে চলে এসেছি, অলরেডি কথাটা সময়ের সাথে যায়, তাই অলরেডি এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। তাহলে তোমাকে একটা সেন্টেন্স দিয়ে দিল, বলবে অ্যাডভার্ব খোঁজো, তুমি অলরেডির নিচে আন্ডারলাইন করে বলবে এটা একটা অ্যাডভার্ব, এবং এটা কি অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। পরের সেন্টেন্সে এনিওয়্যার, ঠিক আছে, এনিওয়্যার এটা যে কোনো জায়গার কথা বলছে, যে কোনো জায়গা, জায়গা মানে প্লেস। অফেন মানে মাঝে মধ্যে, এই মাঝে মধ্যে বা প্রায় এগুলোর জন্য ফ্রিকোয়েন্সি। আর সুইটলি, সুইটলি হচ্ছে কি একটা ধরন, কি ধরনের ওটা, তাহলে সুইটলি এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। সিন্স, সিন্স মানেই কোন টেন্স জানিস? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কোন একটা কাজ একটা টাইম থেকে শুরু হয়েছে, এখনো চলছে, ভবিষ্যতেও চলবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সিন্স অথবা ফর, কোন একটা কাজ 2 ঘন্টা ধরে চলছে, ফর। সিন্স আর ফর থাকলেই হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফরমেশন হচ্ছে হ্যাভ, হ্যাজ, তারপর কি বিন, ভার্বের আইএনজি। তাহলে দেখো আমরা এই সিন্স দেখে বুঝে গেলাম আমাদের ফরমেশন ঠিক এই রকম চাই, এই রকম ফরমেশন, বাস হয়ে গেল এটা উত্তর, তাই তো। লাস্ট, পাস্ট টেন্স, এটা নিয়ে কোনো ডাউট নেই তো। আর পাস্ট মানে ওয়েন্ট, আমরা পুরো পড়বই না, পড়ার সময় নেই। এখানে দেখো নেক্সট ইয়ার, নেক্সট মানে ফিউচার, ফিউচার মানে আমার শ্যাল উইল চাই, এই যে শ্যাল উইল রয়েছে, তাই তো। নাও, নাও মানে এখন, এখন মানে কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। হ্যাড রিচড, পাস্ট টেন্স, এখানে হ্যাভ বা হ্যাজ এর মধ্যে। এবার সাবজেক্ট দেখি, রিনা, সিঙ্গুলার, তাহলে হ্যাজ রিচড। কিভাবে আমি ফাইন্ড করব সেটা আমার উপর ডিপেন্ড করছে, এত কিছু পড়ার আমার দরকারই নেই। এটার আর পার্ট আছে নাকি? এটার আর নেই। আচ্ছা লেসন 2 এর কিছু আছে নাকি দেখে নি, যদি না থাকে, না নেই নেই নেই, ঠিক আছে থাক, ঠিক আছে। তো আমি ম্যাক্সিমামটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, এবং আমি মনে করছি গ্রামার আমাদের ফার্স্ট ইউনিট ক্লাস 9 এর বাইরে কিছু আসবে না। এর বাইরে মানে হুবহু আসতে পারে, নাও আসতে পারে, হুবহু না আসলেও এই রকম টাইপের মধ্যেই থাকবে। তাহলে আমরা আজকে তো মুখস্থ করলাম না, আমরা টাইপটা বুঝলাম যাতে আমরা পারি। আশা করি সবাই পারবে, পারবে তো?